আবারও স্বাগত ২১শে বিজনেসে। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন মাইক্রোফাইবার গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে কায়সার ভাই জানতে চাচ্ছি যে আপনি জানেন 350 থেকে 400 কারখানা বন্ধ রয়েছে। গত 1-2 বছরের হিসেবে বলা হয় 400 কারখানা বন্ধ আছে। এগুলো চালু করার ব্যাপারে বিজিএমএ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করেছে, কয়েকবার মিটিংও করেছে। এক্ষেত্রে কিভাবে চালু করা যায়, কোনো সুযোগ আছে কিনা সেটা নিয়ে আলোচনা হচ্ছে। আপনার মতে এই বন্ধ কারখানাগুলো চালু করলে বাংলাদেশে অর্থনীতি, কর্মসংস্থান এবং বিশেষ করে ট্রাম্পের ট্যারিফের পরে যে অর্ডারগুলো বাংলাদেশে আসা শুরু হয়েছে, এর সুযোগ সুবিধা নেওয়ার জন্য এই কারখানাগুলো চালু করা উচিত কিনা? আপনি যথার্থই বলেছেন যে আমাদের অনেক সম্ভাবনাময় একটি খাত হচ্ছে আপনার এই তৈরি পোশাক শিল্প, এবং যেটা আমাদের ইকোনমিক লাইফলাইন হিসাবে আমরা এটাকে মনে করি আর কি। তো গত 2 বছরে আপনার বিজিএমইর যে পরিসংখ্যান, তাতে দেখা গিয়েছে যে আপনার 350 কারখানা কোনো না কোনো কারণে বন্ধ হয়ে গেছে। এখানে শ্রমিক অসন্তোষ আছে, ব্যাংকের সুদ হার বৃদ্ধির একটা ব্যাপার আছে, নীতিমালা বা কমপ্লায়েন্সকে তারা মিট করতে পারেনি, খেলাপি ঋণ হয়েছে, তারপর আপনার শিল্পে অস্থিরতা, তারপরে বাজারের অস্থিতিশীলতা, সবকিছু মিলিয়ে অনেক ফ্যাক্টরি কিন্তু তারা রান করতে পারেনি। কিন্তু তার পাশাপাশি আবার এটাও একটা পরিসংখ্যানে দেখা যায় যে 264টা ফ্যাক্টরি কিন্তু নতুনভাবে আবার বাজারে এসেছে গত 2 বছরের। আমি পরিসংখ্যান দিলাম 2023 থেকে 2025-এর জুন পর্যন্ত যে পরিসংখ্যান আমাদের কাছে আছে আর কি। তো সেই ক্ষেত্রে এটাও আবার একটা ভালো দিক। আমরা জানি যে এই যে আপনার গত 3 মাসের মধ্যে আপনি 5টা ফ্যাক্টরি গ্রিন ফ্যাক্টরি হিসেবে ইন্টারন্যাশনালি অ্যাক্রিডিটেশন পেয়েছে। বাংলাদেশের যে 218টি নতুন যে গ্রিন ফ্যাক্টরির সাথে এই 5টা ফ্যাক্টরি যুক্ত হয়ে আন্তর্জাতিকভাবে আমরা একটা সুনাম অর্জন করেছি। গ্রিন ফ্যাক্টরি কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি, এবং শীর্ষ 10টা ফ্যাক্টরির মধ্যে, গ্রিন ফ্যাক্টরির মধ্যে 17টা ফ্যাক্টরি বাংলাদেশে আছে। তো এখন বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে, বিভিন্ন অস্থিরতার কারণে আমাদের যে শাটডাউন যে অবস্থাটা, এটাকে উত্তরণের জন্য বাংলাদেশ ব্যাংক এবং সরকার যৌথভাবে কিছু পদক্ষেপ নিয়েছে। আমি তো মনে করি যে এখানে যদি ব্যাংক লোনটাকে একটু কমিয়ে দেয়া হয়, আপনার বিএমএর জন্য একটা সুযোগ দেয়া হয়, তারপর আপনার অবকাঠামোগত কিছু উন্নয়ন করা হয়, আর সবচেয়ে বড় বিষয় হলো যেটা হলো পলিসি সাপোর্টটা দিতে হবে। পলিসি সাপোর্টটা যদি না হয়, আমাদের দেশে আসলে একটা ব্যবসা করতে গেলে এত আমরা অবস্টাকল ফেস করি, এত সমস্যার সম্মুখীন হই, তখন কিন্তু নতুন উদ্যোক্তা, বিনিয়োগকারী যারা, তারা অনাগ্রহ পড়ে যায়। তারা মনে করে যে না, এই ঝামেলা আর যাবো না, হ্যাঁ, তার চেয়ে আমার ব্যাংকে টাকা থাকুক বা আমি জমি কিনে বসে থাকবো, ওইটাই ভালো। তো এই যে কস্ট অফ ডুইং বিজনেস এবং বিজনেসকে স্মুথ করার জন্য সরকারের কিছু সহজ নীতিমালায় যদি আনা যায়, তাহলে আমি মনে করি নতুন নতুন অনেক উদ্যোক্তা আসবে। এখনো এই তৈরি পোশাক শিল্পের একটা বড় বাজার কিন্তু আছে। জি, এই বড় বাজারের জন্য আপনি দুইটি সাইড বলেন, একটি হচ্ছে বন্ধ কারখানা চালু করা, আবার নতুন নতুন উদ্যোক্তা নিয়ে আসা। আমি বন্ধ কারখানা চালুর ব্যাপারে আসতে চাই। নীতিগত সহায়তা যখন আপনি বললেন, বেক্সিমকো ও নাসা গ্রুপকে সুযোগ দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে, এলসি খোলা সহ ঋণ রিস্ট্রাকচারিং ক্ষেত্রে একটু মেয়াদ বাড়ানো হয়েছে। আপনি জানেন বাংলাদেশ ব্যাংক থেকে একটি কমিটি গঠন করা হয়েছিল 50 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু 50 কোটি টাকার নিচে যারা, তাদের জন্য কিন্তু কোনো সাপোর্টের ব্যবস্থা নেই। আর নীতিগত সহায়তার ক্ষেত্রে আমি বলতে যাচ্ছি, ঋণের ক্ষেত্রে একটু মেয়াদ বাড়িয়ে দিয়ে রিস্ট্রাকচারিং করে সুযোগ দেওয়া অথবা ডাউন পেমেন্ট কমানোর সুযোগ দেওয়া, এই সুযোগ কি দেওয়া যেতে পারে? অবশ্যই দেওয়া যেতে পারে, সেটা তো আছেই। কারণ আমরা আপনার যারা বড় বড় গ্রুপ, আমরা যে বিজনেস করছি এবং আমাদের যে এই যে লোন ফ্যাসিলিটিস বা অন্যান্য যে আমাদের কিছু পারিপার্শ্বিক সুবিধা দিয়ে আমরা ভোগ করি, যেমন আমাদের ইডিএফ এর মাধ্যমে সহজ শর্তে কিছু ঋণের মাধ্যমে আমাদের ক্যাপিটাল মেশিনারিজ, তারপর আপনার র মেটেরিয়ালস, এগুলো আনার ক্ষেত্রে আমরা যতটা স্বাচ্ছন্দ্যে সেন্ট্রাল ব্যাংক থেকে আমরা সুবিধাটা পাচ্ছি, সেটা আমি মনে করি মাঝারি এবং নিম্ন মাঝারিদেরকে দিলে পরে আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা বাড়বে। আমাদের ক্যাপাসিটি বিল্ডিং এই মুহূর্তে খুবই জরুরি। আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের যে পাল্টা শুল্ক আরোপের ক্ষেত্রে বর্তমানে আমরা কিন্তু একটু সুবিধাজনক অবস্থায় আছি। আমাদের 20% যে শুল্ক আরোপ করা হয়েছে, এইটা আরোপের কারণে আপনার ওই চায়না বা আপনার ইন্ডিয়া, এদের যে শুল্কটা অনেক বেশি আরোপ করায়, মোর দেন 50% আরোপ করায়, ওই যে বায়ারগুলো
ওদের দেশে যে কাজগুলো করতো চায়না এবং ইন্ডিয়াতে, তাদের একটা বড় অংশ কিন্তু এখন বাংলাদেশমুখী হচ্ছে। জি। তো এই যে আমাদের একটা সুখবর আমরা পাচ্ছি, কিন্তু এটাকে আমরা ধারণ করার জন্য আমাদের তো ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে। আমাদের তো সেইভাবে আমাদের ফ্যাক্টরিগুলো এগিয়ে আসছে না। আমি যেটা বললাম যে আমাদের বন্ধ ফ্যাক্টরির সংখ্যা কিন্তু বেশি, আর নতুন ফ্যাক্টরির সংখ্যা কম। এই বন্ধ যারা, তাদেরকে সহজ শর্তে যত ইজিলি তাদেরকে মার্কেট অ্যাক্সেস দেওয়া যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যাপাসিটি বিল্ডিংটা বাড়বে এবং আমাদের যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের শেয়ারটা, মার্কেট শেয়ার আরো বাড়বে। আপনি জানেন এই মার্কেট শেয়ারের বিষয়ে একটু বলতে যাচ্ছিলাম। চীন থেকে 38% বাজার হারিয়েছে চীন যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক শিল্প রপ্তানির ক্ষেত্রে। বাংলাদেশ গেইন করেছে 5% জুলাই মাসের ডেটা, আগেরটা আমি বললাম না। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম কিন্তু আবার 12% মতো গেইন করেছে। তাহলে বাংলাদেশ কম্পারেটিভলি একটু কম বাজার দখল করতে পারছে কেন বলে মনে হয় আপনার কাছে? যেটা আমি বললাম যে আমাদের উন্নত প্রযুক্তি, অটোমেশন, এগুলোর অভাব আছে, এবং দক্ষতা এবং উৎপাদনশীলতা, এই বিষয়গুলোতে আমরা এখনো পিছিয়ে আছি। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, চায়না, তাদের কথা যদি বলেন আর কি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলোকে, আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এটা কোনো বিকল্প নেই। আমাদের এখনো ম্যানুয়ালি এই অপারেশনগুলো দেখা যাচ্ছে। তো একটা ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন আপনার শুধু মাথা আর মাথা, আমি মানে শ্রমিকের কথাই বলছি, কিন্তু আপনি যদি ভিয়েতনামের ফ্যাক্টরিতে যান, ইন্দোনেশিয়ার ফ্যাক্টরিতে যান, দেখবেন যে হয়তো মেশিন চালিত 20টা-25টা মেশিনকে পরিচালনা করছে একটা অপারেটর। আর আমাদের এখানে 25টা মেশিন চালাতে গিয়ে 25টা অপারেটরের সাথে আরো একটা করে যদি হেল্পার হয়, আরো 50 জন লাগে। এখানে আপনার খরচও বেড়ে যাচ্ছে। তারপর আপনার ম্যানুয়ালি অনেক কিছুই কিন্তু আপনার অত স্মুথ হয় না, যেটা বাইরেরা আশা করে। আমাদের দেশে আপনি একটা জিনিস দেখবেন যে আমরা বলি যে আমরা খুব ভালো অবস্থানে আছি। কিভাবে ভালো অবস্থানে আছি? আমরা তো লোয়ার এন্ডে আমরা খুব ভালো করছি, কিন্তু মিডল এন্ড হায়ার এন্ডের যে কাজগুলো, যে প্রোডাক্টগুলো, সেগুলো তো আমাদের দেশে আসছে না। কিন্তু আমি শুনলাম আমাদের গতকাল আমাদের বিজিএমই এর একজন পরিচালক, আমরা কথা বলার সুযোগ পেয়েছি, যেটা বললো যে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন শুরু হয়েছে। বাংলাদেশ ম্যান মেড ফাইবার এটা নিয়ে কাজ শুরু করেছে, এবং লোয়ার থেকে এখন মিডল এবং হাই এন্ডও কিছু প্রোডাক্ট তৈরি করা শুরু করেছে তৈরি পোশাক শিল্পে। এবং এটা কি আপনারা সেই ইঙ্গিত পাচ্ছেন কিনা? সেটা আমরা পাচ্ছি, তবে ওই যে কাজগুলোর কথা বললেন, হায়ার এন্ডের কাজগুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বা ইপিজেডে। আচ্ছা, ইপিজেড ভিত্তিক যে ফ্যাক্টরিগুলো, সেগুলোতেই কিন্তু আপনার এই হায়ার এন্ডের প্রোডাক্টগুলো দিতে বাইরেরা স্বচ্ছন্দ বোধ করে। এই জন্যে যে ওখানে কমপ্লায়েন্স এবং ওখানে যে অটোমেশন, বাহিরের ইপিজেড বহির্ভূত যে কারখানাগুলো চেয়ে ভিতরে কিন্তু অনেক স্মুথ, ভালো। আমি একটা উদাহরণ দিতে বলতে পারি। আপনার যে চিটাগাঙ্গের যে আপনার মিরসরাই, চিটাগাঙ্গের যেটা আপনার ইয়াঙ্গুন যেটা আছে, বা কোরিয়ান ইপিজেড যেটাকে বলি আমরা আর কি, সেখানে যে প্রোডাক্টগুলো হয়, এগুলো কিন্তু আমরা কেউ দেখিও না। অথচ আপনি যখন বিদেশে যাবেন, দেখবেন যে আপনার মাইকেল কোরের ব্যাগ হচ্ছে, তারপর আপনার ফ্রান্স নেভি বা তাদের ডিফেন্সের যে ড্রেসগুলো হচ্ছে, স্কি করছে, সেই স্পোর্টস আইটেম সেখানে হচ্ছে। একটা স্পোর্টস আইটেমের দাম 400-500 ইউরো বাংলাদেশ থেকে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এগুলো দেখছি না। এখানে প্রোডাকশন আরো বাড়ানো যায় কিনা, আরো নতুন নতুন ফ্যাক্টরি আসা যায় কিনা, ক্যাপাসিটি আছে কিনা? এই ধরনের স্পেশালাইজড ফ্যাক্টরি আপনি যত করবেন, হায়ার এন্ডের কাজগুলো আপনি পেতে পারেন। তো সেই ক্ষেত্রে তো বাইরের একটা আস্থা থাকতে হবে। ইপিজেড গুলো যে আস্থা অর্জন করেছে, আমরা সেটা পারছি না কেন বাইরে যারা আছি? তবে আসতেছে এখন, আগে থেকে অনেকটা বেটার। যেটা আপনি বললেন যে আমাদের পণ্যের বহুমুখীকরণ এবং বাজার সম্প্রসারণ, এই দুটো কিন্তু পাশাপাশি চলছে, যার কারণে আমরা শুধু যুক্তরাষ্ট্র আর ইউরোপে কিন্তু এখন নেই। আপনি যদি এশিয়া, ওশেনিয়া অঞ্চলে যান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা অথবা প্যাসিফিক আইল্যান্ড কান্ট্রিগুলোতে গেলেও দেখবেন যে বাংলাদেশের প্রোডাক্ট পাবেন। ওইদিকে সাউথ আফ্রিকাতে যান, আমাদের প্রোডাক্ট পাবেন। তো আমাদের প্রোডাক্ট এখন সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। আমাদের এখন দরকার হলো ভ্যালু এডেড আইটেমের উপরে বেশি গুরুত্ব আরোপ করা, এবং আমাদের কোয়ান্টিটির দিকে না গিয়ে কোয়ালিটির দিকে যাওয়া। জি, এবং কোয়ালিটি আমরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশে। সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটি এনশিওর করতে সমস্যাটা কোথায়? না, সমস্যা নেই। যেটা বললাম যে আমাদের অটোমেশনের উপরে একটু গুরুত্ব দিতে হবে, আমাদের ম্যানুয়াল যে অপারেশনটা কমাতে হবে। যেভাবেই হোক ম্যানুয়াল অপারেশন কমিয়ে আমাদের বুদ্ধিবৃত্তিক উৎপাদনশীলতা যেতে হবে। তো এই জায়গায় কিভাবে কাজ করতে হবে? এই জায়গায় আপনার টেকনোলজিক্যাল আপগ্রেডেশনটা এটা একটা অন্যতম বিষয়। পুঁজি লাগবে না, বিনিয়োগ লাগবে না? বিনিয়োগ লাগবে। সেই বিনিয়োগ তো আপনি পেতে পারেন। আমাদের তো বাংলাদেশ ব্যাংকের কিছু নীতিমালায় তো সহজ শর্তে ঋণ দেওয়ার অনেকগুলো স্কিমও রয়েছে, স্কিম আছে। সেই স্কিমগুলোকে আমরা নিতে পারি তো, কিন্তু আমরা আসলে
খুব সহজভাবে চিন্তা করি যে আমরা একটা ফ্যাক্টরি দিব এবং ব্যাংক আমাদের যে লোন দিবে এবং আমরা সেটা খুব অল্প সময় রিপে করতে পারবো, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় যে উচ্চ ব্যাংকিং সুদ হারের ক্ষেত্রে আপনি 14-15% আপনার ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনি 10% লাভজনক একটা প্রোডাক্ট দিয়ে কাজ করে তো বেশি দিন আপনি টিকতে পারবেন না, আপনি তো মাইনাসে থাকছেন সবসময়। তো এই যে ডাবল ডিজিট সুদ হার এটাকে কমাতে হবে, সিঙ্গেল ডিজিট আনতে হবে, এবং আপনার এই যে ভ্যাট, কাস্টমস, এনবিআর এগুলোর দৌরাত্ম্য, বা আমি আসলে কথাটা অন্যভাবে বলছি যে এদের যে খরচ, বা এরা বিজনেস ফ্রেন্ডলি না, এরা সবসময় ব্যবসায়ীদেরকে এমনভাবে কিছু কি বলে রেস্ট্রিকশন আরোপ করে, বা সবসময় ব্যবসা বিরোধী কিছু কার্যক্রম থাকে, যার কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেক সময় অনাগ্রহী হয়ে যায়। তবে আমরা ইমপ্রুভমেন্টও দেখছি। আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়েছিল এইচএস কোড যদি না থাকতো সেটা নিয়ে আসলে বিড়ম্বনার শিকার হতো, সেটা নিয়েও কিন্তু আসলে এখন একটা প্রজ্ঞাপন এসেছে। এবং আমরা যেটা শুনেছি যে আসলে কাস্টমস, এনবিআর এবং বিশেষ করে চট্টগ্রাম পোর্ট, তিনটি ক্ষেত্রেই কিন্তু সার্ভিসের মান আগের চেয়ে বেড়েছে। যদি অনেকে বলে যে আসলে এখন আসলে এত লেনদেন হচ্ছে না, সেটার কারণে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আরো পজিটিভ দিক নিয়ে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছে। ওকে দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সারের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। জি কায়সার ভাই, এখন আপনার কাছে জানতে চাচ্ছি, মাতারবাড়ি, মহেশখালী এক্ষেত্রে যদি ডিপ সি পোর্ট প্রতিষ্ঠা কাজ শুরু হচ্ছে, এছাড়া কমার্শিয়াল হাব করার কথা চিন্তা ভাবনা করা হয়েছে, যদিও অনেক সময় লাগবে, কিন্তু এটি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবে কিনা এবং কবে নাগাদ রাখতে পারে? অবশ্যই এটা একটা ভালো সম্ভাবনাময় দিক আমি মনে করি। মাতারবাড়ি ও মহেশখালী বাংলাদেশের অর্থনীতির গেম চেঞ্জার হিসাবে আবির্ভূত হতে পারে। এই জন্য আমি গেম চেঞ্জার বলেছি, যে অর্থনীতির একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এখানে আপনার সবচেয়ে বড় যে ফ্যাসিলিটি আছে সেটা হলো যে জ্বালানি টার্মিনাল, তারপরে আপনার বিদ্যুৎ কেন্দ্র এবং অর্থনৈতিক অঞ্চল, এই সবগুলো। ডিপসি পোর্ট, হ্যাঁ, ডিপসি পোর্ট তো আপনার মহেশখালী অবশ্যই ডিপসি পোর্টের আওতায়, এবং মাতারবাড়ি তো ডিপসি পোর্টকে কেন্দ্র করেই করা হলো। জি। তো এখানে একটা অর্থনৈতিক অঞ্চল হবে, অর্থনৈতিক একটা প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, কর্মসংস্থানের একটা সুযোগ সৃষ্টি হবে। তার পাশাপাশি আপনার আমাদের যে বায়ারদের কাছে যে আমরা একটা সময়সীমা রাখি, যে লিড টাইম, যেটা আমার ধরেন আপনার ইউরোপে প্রায় 30 ডেজের মতো লাগে, আমেরিকাতে 40-45 দিন লেগে যায়, সেটা একদম অর্ধেকের নিচে নেমে আসবে। লিড টাইম অনেক কমে আসবে। লিড টাইম আমরা 15 থেকে 20 দিনে নিয়ে আসতে পারবো, যদি ডিপসি পোর্টে আমরা ডাইরেক্ট মাদার ভেসেলে আমাদের গুডস গুলোকে এক্সপোর্ট করতে পারি বা লোডিং করতে পারি। এটা একটা বড় একটা আমাদের জ্বালানিতে হেল্প হবে কিভাবে? আমাদের জ্বালানি খাতে আপনার যে আমাদের এখানে একটা জ্বালানি টার্মিনাল আছে এখনো, কিন্তু আপনার এই যে আপনার মধ্যপ্রাচ্য থেকে বা বিভিন্ন দেশ থেকে আমাদের যে জ্বালানি যে শিপগুলো আসছে, এলএনজির কথা বলছি, এগুলো রিলিজ তো হচ্ছে আপনার এই মহেশখালীতে, তাই না? তো এটা এখান থেকে কিন্তু ডাইরেক্ট যে পাইপলাইনের মাধ্যমে ন্যাশনাল গ্রিডে কিন্তু সঞ্চালিত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আগে যেটা আপনার এই কোনো কাভার্ড ভ্যান অথবা কোনো ট্রাক পরিচালিত পরিবহনের মাধ্যমে আমাদের জ্বালানিটা আমাদের ইয়েতে রাজধানী বা বিভিন্ন জায়গায় শিল্পাঞ্চলে যেত, সেটা অনেক সময় সাপেক্ষ, ব্যয়বহুল, এবং সেটা অনেকটা প্রসেস লস হচ্ছিল। কিন্তু এখন সেটা কিন্তু আপনি যদি ডাইরেক্ট গ্রিড লাইনে সেটা চলে আসে, শিপ থেকে ডাইরেক্ট আপনার মাতারবাড়ি থেকে বা মহেশখালী থেকে আমাদের ন্যাশনাল গ্রিড লাইনে আসবে, এবং এটা খুবই স্মুথ থাকবে, আপনার প্রসেস লস কম হবে, এবং আমাদের এটা অনেক সাশ্রয়ী একটা বিষয় হবে। কবে নাগাদ চালু হতে পারে এবং এটা কতদিন সময় লাগতে পারে? এটা কাজ তো অনেক দূর এগিয়ে গিয়েছে। মাঝে মাঝে আপনার এটা বাজেটের প্রাক্কলনটা বাড়ানো হয়, সময়সীমা বাড়ানো হয়, সেটা বিগত সরকারের সময় থেকেই এটা শুরু হয়েছে। তবে বর্তমান সরকার যেটা আপনার একটা খুব ইমিডিয়েট স্টেপের আওতায় এটাকে নিয়ে এসেছে, যে রূপকল্প 2030, এটা শর্ট টার্ম একটা যে বিজনেস রূপকল্প যেটাকে সাজানো হয়েছে, তার আওতায় আমরা আশা করতে পারি যে আর 2-3 বছরের মধ্যে আমরা এটা বেনিফিট পাবো, এবং সেটা পূর্ণাঙ্গ ইপিজেড সহ আপনার জ্বালানি টার্মিনাল, বিদ্যুৎ কেন্দ্র এবং ইপিজেড এর কার্যক্রম শুরু হবে। এবং এখানে আপনার কর্মসংস্থান থেকে শুরু করে অবকাঠামোগত অনেকগুলো সুবিধা আমরা পাবো। প্রত্যক্ষ 1.5 লাখ কর্মসংস্থান তৈরি হবে বলছে। ডাইরেক্টলি আপনার 1-1.5 লাখ তো হবেই,
তার পাশাপাশি আমরা সাবসিডিয়ারি অনেকগুলো বেনিফিটও আমরা এখান থেকে পাবো। জি, এক্ষেত্রে আপনি রূপকল্প 2030 বলছিলেন। জি, এবং আপনি জানেন যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প ছাড়া অন্য কোনো আসলে ট্রাস্টেবল সেক্টর না যেখান থেকে আসলে এক্সপোর্ট প্রসিডের সিংহভাগ আসবে। আমরা শুনছি চামড়া শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে, ওষুধ শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং কৃষি পণ্যেরও রয়েছে। সবকিছু মিলে অন্যান্য খাতকে এগিয়ে আনার জন্য সরকার ওইভাবে উদ্যোগ নিচ্ছে কি? আর নিচ্ছে সেটা খুব একটা দৃশ্যমান না, কিন্তু যেটা আসলে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, বিজনেস ডাইভার্সিফিকেশনের কথা আমরা বরাবরই বলে আসছি। সিঙ্গেল বাস্কেট বিজনেস নিয়ে যদি আমরা এগুতে যাই বা এগুচ্ছি, মোর দেন 80% আমাদের তৈরি পোশাক শিল্পের রেমিটেন্স আসছে। এটা তো নির্ভর করে বায়ারদের ইচ্ছা অনিচ্ছার উপরে, আমরা পরনির্ভরশীল থাকছি। আর আমরা যদি কৃষি পণ্যের উপরে যদি আমরা একটু মনোযোগ দিই, বা আপনি যেটা বললেন যে ওষুধ শিল্প কিন্তু বাংলাদেশে একটা সম্ভাবনার একটা দুয়ার সৃষ্টি করেছে। তার পাশাপাশি চামড়া শিল্প, তারপর আপনার সিরামিক, এই যে ইয়েগুলো সম্ভাবনা, এই বিষয়গুলো কিন্তু আমরা মনে করি এখান থেকে অনেক ভালো কিছু আশা করতে পারি। এক্ষেত্রে তৈরি পোশাক শিল্পে যেমন আপনার অনেক ধরনের ফ্যাসিলিটিস, নগদ প্রণোদনা থেকে শুরু করে নীতি সহায়তার কিছু বিষয় এখানে অনুকূল। তো এই অনুকূল পরিবেশ বা অনুকূল সুবিধাদি যদি ওই বাকি সেক্টরগুলোকে দেয়া হয়, আমার মনে হয় যে আরো ভালো করবে। বিশেষ করে আপনি মনে করেন যে আমাদের কিন্তু এটা কৃষি প্রধান দেশ, আমরা তো আসলে কৃষি প্রধান দেশ হিসেবেই ইন্টারন্যাশনালি পরিচিত ছিলাম আমরা। তো সেই জায়গা থেকে আমরা এখন চলে গেছি রেডিমেড গার্মেন্ট, যেটা আমাদের হাতে এটা কাঁচামাল নাই। কিন্তু কৃষি শিল্পের কথা যদি আমরা ভাবি, কাঁচামাল আমাদের আভ্যন্তরীণ, তাই না? এখানে আমাদের এই যে সিজনাল যে আমাদের ফ্রুটস গুলো আছে, ভেজিটেবল আছে, তারপরে আমাদের অন্যান্য কৃষি পণ্যের অনেক সুযোগ আছে, যেগুলো আমরা বিদেশে, আমাদের একটা বিরাট বাজার, বিশেষ করে আমাদের তো প্রায় 2 কোটি লোক বিদেশে আছে। আপনি মধ্যপ্রাচ্যে ধরেন আমাদের 1 কোটির মতো বাংলাদেশি আছে, তারা কিন্তু বাংলাদেশি প্রোডাক্ট খুঁজে, আপনার এগ্রিকালচারাল প্রোডাক্ট খুঁজছে, কিন্তু সেটা তারা না পেয়ে ইন্ডিয়া, থাইল্যান্ডের বা মালয়েশিয়ার প্রোডাক্ট তারা নিচ্ছে। তা আমরা এটাকে যদি যে প্রসেসিং যেটা আর কি, যে পোস্ট হারভেস্ট ফিজিওলজিকে কন্ট্রোল করে আপনার যে কৃষি প্রসেসিং যেটা আর কি, প্রোডাক্ট প্রসেসিং, যেটা আপনার লং টার্ম ডিউরেবল থাকবে, পেরিশেবল প্রোডাক্টটাকে আপনাকে খুবই হাইটেক এর মাধ্যমে আপনাকে এটাকে ডিউরেবল করতে হবে। এই ডিউরেবিলিটি করে যদি আপনি ভালোভাবে বাজারজাত করতে পারেন, ইন্টারন্যাশনালি আপনি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে এলডিসি গ্রাজুয়েশন যদি না হয় নেক্সট ইয়ারে, এবং আপনি জানেন যে এলডিসি গ্রাজুয়েশন হবে কি হবে না এটা নিয়েও আলোচনা চলছে, অনেকে প্রস্তাব করেছে যে এটা যেন ডেফার করা হয়, গ্রেস পিরিয়ড দেওয়া হয়। এই ক্ষেত্রে এই নতুন নতুন সেক্টরগুলো সহযোগিতা করতে পারে কিনা? অবশ্যই করতে পারে, এটাতে অনেক অবদান রাখার সুযোগ আছে। আমি যেটা বললাম যে কৃষি সেক্টর, ফার্মাসিউটিক্যাল, সিরামিক, কারণ এলডিসি গ্রাজুয়েশন হলেও কিন্তু আমাদের দেশের যে একটা ডিউটি আছে সেটা আরোপ হবে, আর অন্যান্য জিএসপি প্লাস অনেক সুবিধা পাবে না, সেক্ষেত্রে এগুলো হেল্প করতে পারে কিনা? সেটা যেমন আছে যে এলডিসি গ্রাজুয়েশন আমরা যদি নেই, আমাদের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে যে লোয়ার এন্ডের অনেক কাজ হয়তো আমরা হাতছাড়া হবে আমাদের, কিন্তু জিএসপি প্লাসের আওতায় আমরা নতুন কিছু ভ্যালু এডেড কাজ আমরা পেতে পারি যদি ওয়ার্ল্ড মার্কেটে আমাদের যে ইমেজটা এটা আরো বাড়বে। কারণ আমরা এখনো ওই উন্নয়নশীল দেশের এই যে তকমা লাগিয়ে আছি যে আমরা খুব গরিবী কাজগুলো করি, এবং আমাদের এখানে যেগুলো ভালো ভালো কাজগুলো দেওয়ার পরে একদম লোয়ার এন্ডে যেগুলো থাকে বাংলাদেশের জন্য চিন্তা ভাবনা করে। যখন আমরা এলডিসিতে যাব, সেটা আগামী বছরের নভেম্বর নাগাদ এলডিসির একটা ডেডলাইন আছে। এখন সরকার চেষ্টা করছে ওই ডেডলাইনটাকে ঠিক রাখার জন্য। আমরা তো মনে করি যে আমরা কতদিন আর এই উন্নয়নশীল দেশের ইয়েতে থাকবো, 54 বছর বয়স হয়ে গেছে আমাদের এই দেশের, আমরা এখনো উন্নয়নশীল দেশে থাকবো। আর এর আগের একটা আলোচনা আপনার সাথে আমি আলোচনা করেছিলাম যে এলডিসি তে এশিয়ার মধ্যে মাত্র 4টা দেশ আছে, বাংলাদেশ, নেপাল, লাওস এবং আফগানিস্তান। নেপাল, লাওসও চলে যাচ্ছে আপনার উন্নয়নশীল দেশের উপরে চলে যায়, উন্নয়নশীল দেশে যাচ্ছে তারা। আর আমরা কি এলডিসি তে পড়ে থাকবো আফগানিস্তানের সাথে? না, আমরা এই প্রশ্ন দিয়ে ইমেজ সংকটে পড়বো। জি, আমরা এই প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আসলে এটি নিয়ে যেহেতু ডিবেট রয়েছে, সরকারের হাতে ছেড়ে দিলাম আমরা এই সিদ্ধান্তটি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে। আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান কায়সার। দর্শক, নিচ্ছি একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শের সঙ্গেই থাকুন।